মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ। লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, একযোগে ৮২৬ বিচারককে বদলি করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। সব দল ঐক্যবদ্ধ থাকলে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না বললেন সিইসি। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা। এবং সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত করাইল বস্তিবাসী, ঘটনার নিন্দায় মির্জা ফখরুল, ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায় প্রকাশ করেন। আগামী ৩০ দিনের মধ্যে দুজনকেই আপিল করতে হবে। এদিকে ইন্টারপোলের রেড অ্যালার্ট নোটিশ জারি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এর আগে ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে লটারির মাধ্যমে এসপি নিয়োগ দেয়ায় মেধাবী কেউ বাদ পড়েনি বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় কৃষি মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবি ও সি হিসেবে ৩টি ক্যাটাগরি করা হয়েছে। এছাড়া সড়কের চাঁদাবাজি ঠেকাতে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপরে আমরা এসপিদেরও ওইরকম কর্তৃক আরে করে দিব। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। চাঁদাবাজি এটা আমাদের অবশ্যই রুখতে হবে। যেই সব এলাকায় স্পটগুলিতে চাঁদাবাজি হয় আপনারা আমাদের অবশ্যই জানাবেন। এদিকে সারা দেশে একযোগে ৮২৬ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব AFM গোলজার রহমানের স্বাক্ষরে এই প্রজ্ঞাপন জারি হয়। এতে ৩টি পদে মোট পদোন্নতি ও পদায়ন হয়েছে ৮২৬ জনের। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ২৯৪ জন এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ ২৮২ জন। প্রজ্ঞাপনে বদলিকৃতদের দফতর প্রধানের মনোনীত কর্মকর্তাদের কাছে আগামী ২৭ নভেম্বরের মধ্যে দায়িত্বভার অর্পণ করে ১ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের অনুরোধ করা হয়। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে বিজেপি সদর দফতরে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রশিক্ষণ মহড়ায় তিনি একথা বলেন। ভোটে ব্যাঘাত ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সিইসি। এমআর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১২ শতাধিক বিজিবি সদস্যের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ কার্যক্রম পরিদর্শনে বাহিনীর সদর দপ্তরে যান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মহড়া পরিদর্শন শেষে সিইসি বলেন, এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই, তবে ভোটের আগেই পরিস্থিতির উন্নতি হবে। ৫ই আগস্ট ২৪-এ দেখেছেন কি অবস্থা ছিল, আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে। আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন, সেফলি আসতে পারছেন, তো এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই। তো সুতরাং যেন এটাতে আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে একটা, আমি বলবো যে, প্রভাব ফেলবে। নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ সুষ্ঠু ভোট আয়োজনে বড় ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন, প্রস্তাবিত সেনা মোতায়েনের সংখ্যা বাড়ানো সহজ নয়। পুলিশ আমরা ধরেন ২ জন পুলিশ দিতে পারি, ৩ জন আনসার দিতে পারি। আর্মি ১ জন ২ জনের এরকম দেওয়া যায় না। আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে। তবে
তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ওয়াদা ইসি পূরণ করবে বলেও প্রতিশ্রুতি দেন AMM নাসিরউদ্দিন। যে জাতিকে যে ওয়াদা দিয়েছি আমরা এই যে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে কার্যকরী ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে। সকালে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় শেখ হাসিনা সরকারের দমন পীড়ন ও লুটপাটের সমালোচনা করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো গুণী অর্থনীতিবিদ দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পরও দারিদ্রতা বাড়ায় আক্ষেপ প্রকাশ করেন রুহুল কবির রিজভী। অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের সেটা যাতে নিশ্চিত হয়। কারণ 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের বিচার নিয়ে প্রশ্ন তুলে তিনি অবজ্ঞা ও অবহেলা করেছেন বলে জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। এদিন জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 2 ডিসেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মিসবাহ রহমানের রিপোর্ট। জুলাই যুদ্ধ না, সেই কারণে আমি বলছি যে গত 23 নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। এতে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে নানা মন্তব্য করেন, যা আদালত অবমাননার শামিল বলে দাবি করেছে প্রসিকিউশন। কর্ম করছে তাদের বিচার হবে না, তাদের জন্য আরেকটা ট্রাইব্যুনাল হোক এবং আরো কঠিনভাবে বিচার হোক। বুধবার ট্রাইব্যুনাল 1-এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মতিউল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে তার বিরুদ্ধে আদালত অবমাননার এই অভিযোগ এনে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, ফজলুর রহমান এই ট্রাইব্যুনালের বিচার মানে না বলে মন্তব্য করেছেন। উনি বলছেন যে আমি শুরু থেকে বলছি, এখনো বলছি, যদি না বলে থাকি তাহলে ভুল বলেছি। সেটা হচ্ছে এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না। উনি এটা রিপিট করেছেন, এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না। এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয়, উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। মানেন নাই বলে অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, অডাসিটি দেখিয়েছেন। এ সময় ট্রাইব্যুনালের রায় না মানা আদালতের স্পষ্ট অবমাননা মন্তব্য করে আগামী রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে এ বিষয়ে শুনানি হবে বলে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এই সব কিছু প্রসিডিং শুরুর আগেই তাকে একটা নোটিশ করে ডেকে আনতে হবে ট্রাইব্যুনালে এবং ওনার বক্তব্য শুনবেন। তো যদি এই প্রসিডিং শুরু হয় তাহলে অবশ্যই তার স্থায়ী অস্থায়ী এবং তার যতগুলো জানা ঠিকানা আছে তার মাধ্যমে উনি এটা জানতে পারলে উনি এসে ট্রাইব্যুনাল বক্তব্য দিবেন। এদিন জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন 2 ডিসেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল 2। অন্যদিকে রাজধানীর চাঙ্গারপুলে সংগঠিত শহীদ আনাস সহ 6 হত্যাকাণ্ডে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে মামলার শেষ সাক্ষী প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের জেরা শেষ হয় এদিন। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে সময় পার করছেন অগ্নিকাণ্ডে বিধ্বস্ত করাইলবাসী। দেখা দিয়েছে খাবার ও পানি সংকট। ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুতই পুনর্বাসনের কথা জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিজওয়ানুর রহমান। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। একদিন আগেও করাইলের এ পোড়া বস্তি ছিল প্রাণ চাঞ্চল্যে মুখর, অথচ মঙ্গলবারের আগুন কেড়ে নিয়েছে বস্তিবাসীর হাসি মুখ। যে মুখে ছিল হাসি, সে মুখেই আজ শোকের বিলাপ। বাচ্চারা আর নানারে নিয়ে খেল বেড়াইছি,
মেয়ে জামাই বাড়ি ছিল না, কিছু ভাইকে তুমি খালি আগুনে পুড়ে যায় কড়াইল বস্তির বৌবাজার লাগোয়া কুমিল্লাপট্টি, বরিশালপট্টি ও ক ব্লকের সব ঘর। বিকেল 5:20 আগুন নিয়ন্ত্রণে আসে রাত 10:30টার দিকে। ততক্ষণে অঙ্গার বস্তির হাজার খানেক ঘর। আগুন আসার পরে ওনারা বাসার দরজা জানলা সব আটকাই দিয়া বের হয়ে চলে গেছে। প্রত্যেক বাসায় গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার কারণে হালকা বাতাস ছিল, এই কারণে আপনার সব জায়গায় ছড়াই গেছে। ফায়ার সার্ভিস দেরিতে আসছে, ফায়ার সার্ভিস উল্টা পাল্টা জায়গাতে পানি মারছে, এদিকে পানি, এদিক থেকে লাইন কালেকশন করে নাই। বাসিন্দারা বলছেন, মিন্টু মিয়ার বাড়ি থেকে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণেই এমন অগ্নিকাণ্ড। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে চারদিক। জীবন নিয়ে কোনো মতে বের হতে পারলেও নিতে পারেননি কিছুই। কিচ্ছু বাইর করতে পারি নাই, খালি চারগো নাতিলি বেরিয়ে গেছি। আমরা শুধু এখন আছি ভাষা বন্য পানি যেরকম ভাসে সেভাবে ভাসতেছি। এর আগে যে বাড়িতে আগুন লাগছিল এ বাড়িতেও আবার আগুন লাগছে। কাজে ছিলাম তো সবগুলো একদম আয়া দেখি শুধু আগুন। ক্ষতিগ্রস্তদের অনেকেই আশ্রয় নিয়েছেন খামারবাড়ি ঈদগাহ মাঠ সহ এরশাদ স্কুল মাঠ এবং টিএনটি মাঠে। শতাধিক পরিবার মালপত্র নিয়ে খোলা আকাশের নিচে বসে থাকে। আছে খাবার ও পানি সংকটও। খাবার আসার কথা খাবার আসে নাই, ঠিক মতে তথ্য এখানে আসার কথা লোকজন সেভাবে আসে নাই। তালিকা যদি বড় অনুদান দেয়, বড় সাহায্য করে এই সময়, এখন তো খাবার দেওয়ার কথা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিজওয়ানুর রহমান। বলেন, সরু পথ আর পর্যাপ্ত পানির যোগান না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। রাতের বেলা ফায়ার সার্ভিস যদি আরো ভিতরে আসতে পারত তাহলে হয়তো আরো দ্রুত ইয়ে করা যেত। ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুতই তাদের পুনর্বাসন করার কথাও বলেন এই কর্মকর্তা। তালিকা তৈরি করছি, সহযোগিতা করব, আমাদের শুকনা খাবার বা কম্বল এবং বিভিন্ন সংস্থার সাথে বসবো যে আমরা আর কিভাবে এখানে সহযোগিতা করতে পারি, ওনাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে পারি। তবে শুধু সরকারি নয়, এই পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। রাজধানী কড়াইল বস্তির এই আগুন গতকাল সন্ধ্যায় লাগে। এখানে এই নিয়ে পরপর 4 বার এই আগুন লাগা ঘটনা ঘটে। এখানকার মানুষগুলো এখনো খোলা আকাশের নিচে বসে আছে। তাদের প্রত্যাশা খাবার এবং বিশুদ্ধ পানি। তাদের দাবি সচেতন মহল যেন এই খাবার এবং পানির জন্য এগিয়ে আসে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। সুরাইয়া মুন্নি, মোহনা টিভি, ঢাকা। রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি জানান তিনি। বলেন, সংগঠিত অগ্নিকাণ্ডে মানুষ নিঃস্ব হয়ে গেছেন। সরকার যেন দ্রুত এদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেয়। এটি নিছক দুর্ঘটনা কিনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা বের করার তাগিদও দেন মির্জা ফখরুল। এ সময় বাউল সমর্থকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। দরিদ্র মানুষগুলোর জন্য একটি চরম আঘাত। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসেন। বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সাংস্কৃতিক গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ায়। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। নারীরা পরিবার, সমাজ কিংবা প্রশাসনের কোথাও নিরাপত্তা পাচ্ছে না বলে মনে করছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এই সংকট মোকাবেলায় রাজনৈতিক ইশতেহারে নারীর সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত ঘোষণাপত্র রাখার আহ্বান জানান তিনি। আর রাজনীতিতে নারী অধিকারের চর্চা বাড়ানোর পরামর্শ দিলেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে 16 দিনের কর্মসূচি বিষয়ক সংলাপ আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন MJF। এতে সামাজিক রীতিনীতি এবং ক্ষমতার গতিশীল প্রক্রিয়ায় চ্যালেঞ্জের পাশাপাশি নির্ভীক ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে নানা প্রতিকূলতা তুলে ধরেন বক্তারা। তারা বলেন, তৃণমূল পর্যন্ত নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সহিংসতা রোধে আইনের সঠিক প্রয়োগ এবং তার বাস্তবায়ন জরুরি।
সংলাপে নিজ মন্ত্রণালয়ের সমালোচনা করেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোতেও নারী অধিকার বিষয়ে অভ্যন্তরীণ চর্চার যথেষ্ট ঘাটতি রয়েছে। মেয়েদের যে অবস্থা এবং অবস্থান, সেই জায়গাটাতে আমরা কিন্তু হিমশিম খাচ্ছি। উদাহরণ, রাজনৈতিক দলগুলো কেন একটি নারী শাখা করে বলতো? Why do they have a women's wing? কারণ এটা চিরকালই তাদের মূল ধারার একটি সাবসেকশন। এটাই বলে দেয় যে এই বিষয়টা কখনোই তাদের কাছে মূল ধারার চিন্তার ভেতরে আসে না। আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় রাজনৈতিক ইশতেহারে নারীর সুরক্ষা এবং নিরাপত্তায় কি থাকবে তা নিয়ে ঘোষণাপত্র তৈরির আহ্বান জানান সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নির্বাচনী ইশতেহারে নারীদের সম্বন্ধে কি থাকবে? আমরা যদি একত্রিত হয়ে যদি নারীদের পক্ষে একটা যদি ঘোষণা এবং ইত্যাদি প্রত্যেকটাতে ঢুকাতে পারি, প্রত্যেক প্রধান দলে, তাহলে আগামী সরকারের কাছে আমরা চাপ দিতে পারবো এইগুলোকে কেন আপনি দাবি পূরণ করবেন না। ডিজিটাল প্ল্যাটফর্মে রিফর্ম ট্র্যাকার অ্যাপ তৈরির কথা উঠে আসে সংলাপে, যার মাধ্যমে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের গতি সরাসরি জানা যাবে বলেও জানান এই অর্থনীতিবিদ। ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে হবে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন না করে পতিত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বলে অভিযোগ করলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। বর্তমান সরকার এই সংকট থেকে বেরিয়ে আসতে পেরেছে বলেও দাবি করেন তিনি। সকালে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় প্রাথমিক বিদ্যালয়গুলোর মান উন্নয়নে রাষ্ট্র, নাগরিক সমাজ, পরিচালনা পরিষদ সহ সবাইকে সম্মিলিত প্রয়াসে কাজ করার আহ্বান জানান রফিকুল আবরার। যে স্কুলটা পারফর্ম কেমন করছে, প্রথম হচ্ছে একাডেমিক, দ্যাট ইজ আমাদের এই বিষয়গুলোতে, আর হচ্ছে গিয়ে আপনাদের সহ পাঠ্যক্রমিক কার্যক্রম বলি এই বিষয়গুলোতে কেমন করছে, অন্যান্য বিষয়গুলোতে কেমন করছে, সবগুলো মূল্যায়নে আসবে। এটা হতে হবে স্থানীয় পর্যায়ে। শিক্ষা ব্যবস্থাকে একটা বড় ধরনের পেছনে ফেলে দেওয়ার একটা পরিকল্পনা সেখানে ছিল, যে ছাত্ররা তাদের পরীক্ষার উপরে ভিত্তি করে নম্বর পাবে, সেটা না করে রাষ্ট্র তাদেরকে উপহার দিচ্ছে। এটা একেবারেই একটা অগ্রহণযোগ্য একটা বিষয় ছিল। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে আয়োজিত শ্রমিক সংগঠনগুলোর অবরোধ বেলা 12:30টার দিকে শেষ হয়। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান শ্রমিক নেতারা। জানা গেছে আগামীকাল শ্রমিক সংগঠনগুলোর বৈঠক হয়েছে, সেই বৈঠকে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। সকাল থেকে বন্দর সংলগ্ন 3 প্রবেশমুখে শ্রমিক কর্মচারীদের অবরোধে আংশিকভাবে যান চলাচল ব্যাহত হলেও কর্মসূচি প্রত্যাহারের পর বন্দর কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক রয়েছে। বড়পোল, ইসহাক ডিপো, টোল প্লাজা ও সল্ট গোলা ক্রসিংয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। গণভোটে নোট অফ ডিসেন্ট না রাখলে সংস্কার পূর্ণতা পাবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বলেন, মানুষ গণভোটের মাধ্যমে তাদের মতামত জানাতে উদ্গ্রীব। দুপুরে মিরপুরে স্বেচ্ছাসেবক দল আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে কথা বলেন তিনি। এ সময় বিএনপি ক্ষমতায় এলে বিরোধী মত দমন না করে সবার নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান আমিনুল হক। মিরপুরের কালশী রোড থেকে গণমিছিলটি ঢাকা 16 আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। গণভোট নিয়ে এখনো মানুষের ভিতরে অনেক প্রশ্ন রয়ে গেছে। সেই গণভোটকে কেন্দ্র করে আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে এই গণভোটকে আরো সহজ করার জন্য বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং এই গণভোটের মাধ্যমে যাতে কোনো প্রশ্ন না থাকে এবং সাধারণ মানুষ এখন পর্যন্ত সেই গণভোট সম্পর্কে ওয়াকিবহাল না। যদি আমাদেরকে আগামীর ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ সেই ফ্যামিলি কার্ড প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে যোগ দিতে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর 85 সদস্যের একটি দল। বুধবার সকালে বিশেষ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তারা। সবাই বাংলাদেশ কন্টিনজেন্ট
ব্যানকন ১৬ এর অধীনে লেবাননে মোতায়েন থাকা নৌবাহিনীর জাহাজ বানৌজা সংগ্রামে যোগ দেবেন। বিদায় প্রাক্কালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এতে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে আমেরিকার ১৯ দফা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। এ বিষয়ে অল্প কিছু বিষয় অমীমাংসিত আছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চুক্তি চূড়ান্ত হতে আরও অনেক কাজ বাকি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। এখন ছোট কিছু বিষয় সমাধান বাকি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ড্রিস্কুল। তবে হোয়াইট হাউস এ দাবি করলেও চুক্তি চূড়ান্ত হতে আরও অনেক কাজ করতে হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম উমেরভ এক্সে লিখেছেন, জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তে একটা সাধারণ বোঝাপড়ায় পৌঁছা গেছে। পরবর্তী পদক্ষেপগুলোতে তারা ইউরোপীয় বন্ধুদের সমর্থনের উপর ভরসা রাখছে। চুক্তিটি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের আহ্বানও জানান তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র সম্ভাব্য একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানায়, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র অসাধারণ অগ্রগতি করেছে। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। চট্টগ্রামে উন্মোচন হলো বাংলাদেশ ও আয়ারল্যান্ড মধ্যকার ৩ ম্যাচের টি-20 সিরিজের ট্রফি। দুপুরে চট্টগ্রামে এটি হোটেলে ২ দলের অধিনায়ক আনুষ্ঠানিকভাবে ট্রফিটি উন্মোচন করেন। আগামীকাল সন্ধ্যা ৬টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে ২৯ নভেম্বর দ্বিতীয় এবং ২রা ডিসেম্বর হবে তৃতীয় ম্যাচ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ। লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, একযোগে ৮২৬ বিচারককে বদলি করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। সব দল ঐক্যবদ্ধ থাকলে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না বললেন সিইসি। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা। এবং সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত করাইল বস্তিবাসী, ঘটনার নিন্দায় মির্জা ফখরুল, ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন দাবি। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।